আগামী বছরে শেষ হচ্ছে ফারাক্কা চুক্তির মেয়াদ, নবায়নের পক্ষে বিশেষজ্ঞরা। বিগত দিনের তিক্ততা মাথায় রাখার পরামর্শ। ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ হচ্ছে পোস্টার, বিলবোর্ড ব্যবহারের সুযোগ রেখে আচরণবিধির খসড়া চূড়ান্ত। দেশে ফের করোনা সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ। কিটের অভাবে রংপুরে চিকিৎসা সেবা ব্যাহত, দক্ষিণাঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবং বিশ্ব শরণার্থী দিবস আজ। রোহিঙ্গাদের নিয়ে বিপাকে বাংলাদেশ, দফায় দফায় আলোচনা হলেও প্রত্যাবাসনে নেই অগ্রগতি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। 50 বছরে ক্ষয়ক্ষতি, বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত সামনে রেখে ফারাক্কা চুক্তি নবায়নের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ ও গবেষকরা। তারা বলেন, ভারত কখনো চুক্তি অনুসারে পানি দেয়নি, সুতরাং ভবিষ্যতের যে কোনো পদক্ষেপে পূর্বে তিক্ত অভিজ্ঞতা মাথায় রাখতে হবে। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের সহায়তায় উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের শেষ কিস্তি আজ। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও কলকাতা বন্দরের নাব্য বৃদ্ধির কারণ দেখিয়ে 1975 সালের 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধের সব ফিডার চালু করে ভারত। এরপর পেরিয়েছে 50 বছর, হয়েছে ফারাক্কা চুক্তি, কিন্তু পানির ন্যায্য হিসাব বুঝে পেতে নানা কাঠখড় পোহাতে হচ্ছে বাংলাদেশকে। প্রতি সেকেন্ডে 1,20,000 কিউসেক পানির বিপরীতে বাংলাদেশ পাচ্ছে মাত্র 50,000 কিউসেক। শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে নেয় ভারত, যার প্রভাবে পদ্মায় জেগেছে চর, শুকিয়ে মৃত প্রায় পদ্মার উৎস থেকে সৃষ্ট বেশ কয়েকটি নদ নদী। এতে করে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে বাংলাদেশ। খরালির সময় তো তখন তো খরা, তখন তো পানিই থাকে না, তখন আমরা আবাদ করা পারতেছি না। যখন এই যে পানির দরকার তখন আমরা পানি পাই না, আর বন্যার সময় প্রচুর বন্যা হয়, তাতে আমাদের আবাদের খুব ক্ষতি হয়। এখন তো বন্যার পানি টানি ছাড়িয়ে দিছে, আমরা কিভাবে চলবো? ফারাক্কার কারণে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পে পানি ঘাটতি, এতে ব্যাহত হচ্ছে 65% এলাকার সেচ কার্যক্রম। উজানের স্বাদু পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছে। ডাটা এক্সচেঞ্জ, এটা কিন্তু আমরা পাওয়ার চুক্তির একটা শর্ত, এটা আমরা পাচ্ছি না। ফলে আমাদের দেশে হঠাৎ করেই ফ্লাশ ফ্লাড হচ্ছে, কিংবা হঠাৎ করেই বড় ধরনের ফ্লাড হয়ে যাচ্ছে, আর ড্রাই সিজনে পানি পাচ্ছি না। কিন্তু ড্রাই সিজনেও পানি দেওয়ার কথা ছিল, কিন্তু ওনাদের স্বার্থের কারণে ওই পানিটা ওনাদের কাজে ব্যবহার করছে। পরিবেশবিদরা বলছেন, ফারাক্কা বাঁধের কারণে দেশের নদীতে পানি কম। নদী মেরে ফেলার এমন চেষ্টাকে প্রকৃতি বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেন তারা। যখন পানি স্বল্পতা তৈরি হয় তখন ফারাক্কা এবং নিচের দিকে প্রায় 20টিরও বেশি জেলা এই খরাময়তার দিকে থাকে, অর্থাৎ এই অঞ্চলের নদীগুলো শুকিয়ে যায়। ফলে নদী বর্ধিত যেই অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মানুষের জীবিকা, বায়োডাইভার্সিটি, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ধরনের প্রবলেমগুলো আছে, যে ধরনের ডাটাগুলো আছে, কি ক্ষতির সম্মুখীন হয়েছি, এইগুলোকে হাইলাইট করে আমাদের ডিপ্লোমেসিতে নিয়ে আসা, যে গত 50 বছর চুক্তি থাকার পরেও এই ক্ষতিগুলো হয়েছে, এগ্রিকালচারাল সেক্টরে এটা হয়েছে, আমাদের নৌ পরিবহন কিংবা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটা হয়েছে। ভারত একতরফাভাবে পানি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ ক্রমাগত বিপদে পড়ছে বলেও জানান এই 2 বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টারে ব্যবহার থাকছে না, তবে বিলবোর্ড ব্যবহার করা যাবে। এ লক্ষ্যে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। নির্বাচনী আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসে কমিশন। বর্তমান কমিশনের 7ম সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের কমিশনের 7ম সভা অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে।
খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। খসড়া বিধি অনুযায়ী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির পদে থাকতে পারবেন না। দল ও প্রার্থীকে দিতে হবে হলফনামা। আইন লঙ্ঘনে থাকছে 1.5 লাখ জরিমানা ও 6 মাসের শাস্তি। প্রচারণার ক্ষেত্রে মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে 3 সপ্তাহ। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। অতীতে আচরণ বিধি মানতেন না প্রার্থীরা, সেই বিষয়টি মাথায় রেখেই ঐক্যমত্য প্রস্তাবনার প্রেক্ষিতে সুযোগ রয়েছে বিলবোর্ড ব্যবহারের। প্রচারণায় পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার বাড়ানো সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে করা হয়েছে নীতিমালা। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। শব্দের ব্যবহারে আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে 60 ডেসিবল সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানায় কমিশন। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবং প্রার্থীর দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে মানুষের মাঝে। এদিকে আরটিপিসিআর মেশিন অচল থাকায় ও কিটের অভাবে শরীরে লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করাতে পারছেন না রংপুরের মানুষ। যদিও করোনা রোগীদের জন্য 10 শয্যার আইসোলেটেড ওয়ার্ড প্রস্তুত করে রেখেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। শফিউল করিম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। আবারও চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। দেশের অন্যান্য বিভাগের মতো একই পরিস্থিতি রংপুরেও। তবে করোনা পরীক্ষার জন্য রংপুর বিভাগের 3টি আরটিপিসিআর মেশিন থাকলেও তা অচল, এমনকি নেই কিটও। এই কারণে করা যাচ্ছে না করোনা পরীক্ষা। করোনা টেস্ট করার জন্য বুঝছেন, তো এখানে এসে শুনতেছি তাদের কাছে কিট আসে নাই। কিট না আসলে কিভাবে টেস্ট করব? রংপুর সিটি কর্পোরেশনে কিট আসলে অবশ্যই কাজটা ফলপ্রসূ হবে। রংপুর সিটি কর্পোরেশনে মানে করোনার কিট এখনো আসেনি, এটা আসলে আমাদের জন্য আরো বেশি সুবিধাজনক হবে। কাছে কিট এখনো আসি পৌঁছাই নেই, আমাদের স্টোরে নাই, কিন্তু ভ্যাকসিন আছে। কিট আসলে আমরা ভ্যাকসিনটা দেওয়া শুরু করব। সিটি কর্পোরেশনের চিকিৎসক জানান, কিট আসার পরেই নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু করা হবে। এবার র্যাপিড অ্যান্টিজেন কিট এখনো এসে পৌঁছায়নি, যার কারণে অনেক নগরবাসী উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন যে তারা কোথায় পরীক্ষা করাবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখনো তাদের পরীক্ষা করতে পারছি না। পরীক্ষার ব্যবস্থা না থাকলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 10 শয্যার করোনা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। মেশিনটা আমাদের একটু ক্যালিব্রেশন করা লাগবে, সেটা আমরা শীঘ্রই এটা করে আমরা আরটিপিসিআর এর মাধ্যমেও সেই টেস্টটা শুরু করতে পারব। আর রোগীদের ভর্তির জন্য আমরা অলরেডি একটি কোভিড করোনা তৈরি করেছি, কমপ্লেক্সের মতো, যেখানে বেশ কিছু কোভিড রোগী পুরুষ মহিলা থাকতে পারবে। স্বাস্থ্য বিভাগের রংপুরের উপপরিচালক জানান, অচল পড়ে থাকা আরটিপিসিআর মেশিন 3টি সচল করার চেষ্টা চলছে। এছাড়া রংপুর বিভাগের জেলায় জেলায় কিট পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। মেশিনগুলো দীর্ঘদিন ব্যবহার হয়নি, মেশিনগুলো চালু করতে গেলে এগুলোকে ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেটের কাজক্রম চলছে, এটা একটু সময় লাগে। করোনার সংক্রমণ আরও বাড়ার আগে কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবে বলে আশা রংপুরের মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বরিশালেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশালে ডেঙ্গুতে এবছর 8 জন প্রাণ হারিয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা যাওয়া 8 জনের 5 জনই বরগুনা জেলার। ডেঙ্গুর প্রভাব বিস্তার ঠেকাতে ইতোমধ্যে নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চলতি বছরের শুরু থেকে 17 জুন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 2694 জন। ইতিমধ্যে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 2288 জন রোগী। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে 388 জন। এর মধ্যে বরগুনা জেলায় আক্রান্তের সংখ্যা 1685 জন। প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে ডাক্তাররা, কিন্তু তা মনে হয় না যে পর্যাপ্ত। আমাদের বরগুনার অবস্থা এরকম যে যদি প্রত্যেক ঘরে যদি যাওয়া যায়
যে 5 জন সদস্যের মধ্যে প্রত্যেক ঘর থেকেই পাওয়া যাবে যে 2-3 জন করে অসুস্থ। বরিশাল বিভাগের সব জেলা থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সব রোগী আসে, ডেঙ্গু শনাক্ত রোগী। আমাদের সাধ্যমতো আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল। বরিশালে ডেঙ্গু পরিস্থিতি, রোগীর সংখ্যা অনেক বেশি। সরকারের পক্ষ থেকে আমরা কাজ করতেছি, তো পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেটা কন্ট্রোল করার মতো স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। ডেঙ্গু সহ করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে করোনা ও ডেঙ্গুর পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, করোনা ও ডেঙ্গুর পরিস্থিতি সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এই 2020 সালে কিন্তু নারায়ণগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সে থেকে কিন্তু এই জেলাতে প্রথমে রেড জোন, তারপরে হটস্পট ঘোষণা করে এই করোনা বৃদ্ধি পাওয়া। তবে গত কয়েকদিন বহির্বিশ্বে যে করোনা আবারও চোখ রাঙানি দিয়েছে, সেই থেকে কিন্তু বাংলাদেশ আবার সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি রাজধানী এর পাশের জেলা যে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে কিন্তু শিল্পনগরী হওয়াতে বিভিন্ন জেলার বাসিন্দারা এখানে বসবাস করে এবং এই জেলাটি ঘনবসতি হয়, কিন্তু একটা সংখ্যা থেকে যায় করোনা আক্রান্তের। সেই থেকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে জনসমাগম অথবা যে সমাগমে মানে যেখানে বিভিন্ন ধরনের জনসমাগম সেখানে মাস্ক ব্যবহার করা। তো এই দেখা গেছে যে গত কয়েকদিনে যে গরম গুমুট ছিল, সেই গরম গুমুটে কিন্তু অনেকে জ্বর, ঠান্ডা, সর্দি নিয়ে হাসপাতালে আসে এবং চিকিৎসকের পরামর্শে তারা কিন্তু যে করোনা টেস্ট করে। এখনো পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জে করোনার কোনো আক্রান্ত রোগী খবর পাওয়া যায়নি। তবে এই মাসে 9 জুন ডেঙ্গু রোগী 9 জন রোগী শনাক্ত হয়েছে। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু তারা বাড়ি চলে গেছে। এখনো পর্যন্ত করোনা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মুক্ত রয়েছে নারায়ণগঞ্জে। তবে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এবং এই 300 শয্যা হাসপাতালের যে তত্ত্বাবধায়ক, তিনি জানিয়েছেন যে ঘনবসতিপূর্ণ এলাকাতে যে যাতে বিভিন্ন বয়সে অর্থাৎ ছোট এবং বিভিন্ন বয়সের মানুষের জনসমাগম এড়িয়ে এবং মাস্ক ব্যবহার পরামর্শ দেন এই 2 জন চিকিৎসক। পাশাপাশি এই হাসপাতালে কিন্তু সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত করোনা টেস্ট করা হয়, যা রিপোর্ট দ্রুতই দেওয়া হয়। আজমির, আপনাকে ধন্যবাদ। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চরম বিপাকে বাংলাদেশ। 2 দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও অগ্রগতি নেই প্রত্যাবাসনে। অন্যদিকে রোহিঙ্গারাও করছে মানবেতর জীবনযাপন। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গারা বলছেন নাগরিকত্ব, নিরাপত্তা ও ন্যায় বিচার পেলে স্বদেশে ফিরতে চান তারা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নিজ দেশের সেনাবাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি এসেছে 2017 সালে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে বসবাস করছেন তারা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করছে সরকার। মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও ফেরত পাঠানো যায়নি একজনকেও। তবে নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা। आरा होदा गदुर दिले निला आगे दिन निला छिले निला दिला आरा जाइम आरा बेडा माजा आरा दिले आरा बर्मा जाइम आरा तो बेশি অশান্তি লাগে সেফটি দেখতে দিলে যদি আরা অরিজিনাল হোমল্যান্ড মানে যায় তো সহি পাতে সব দিলে আরা এখন উখিয়া টেকনাফে স্থানীয়দের চেয়ে এখন রোহিঙ্গারাই সংখ্যাগরিষ্ঠ, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। আমরা উখিয়া টেকনাফে প্রায় 5 লক্ষ লোক, কিন্তু রোহিঙ্গা হচ্ছে 12 লক্ষ। তাহলে আমাদের 2 গুণের চাইতে আরো অধিক তারা যে কোনো মুহূর্তে আমাদের উপরে
তৃপ্ত হবে। রোহিঙ্গাদের সম্মানের সাথে প্রত্যাবাসন করতে সরকার কাজ করছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। যারা মিয়ানমার থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা সম্মানের সাথে প্রত্যাবাসন করতে চাই এবং সেই নিরিখে আমাদের সরকারের সমস্ত অর্গানাইজেশনগুলো কাজ করছে। আমরা বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাইলেটারালি এবং ট্রাইলেটারালি মিয়ানমারের সাথে এবং অন্য তৃতীয় দেশের সাথেও এঙ্গেজড রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত 1,80,000 জনকে নিজেদের নাগরিক হিসেবে চূড়ান্ত করেছে মিয়ানমার। তাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো শুরু হয়নি সেই কার্যক্রম। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে 3 বন্ধুর মৃত্যু হয়েছে। রেললাইন সংস্কারের কারণে ট্রেনটি বিকল্প রুটে চলছিল। রেললাইনে বসে মোবাইলে লুডো খেলায় মগ্ন ছিলেন তারা। হঠাৎ ট্রেন চলে আসায় তাতে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বৃহস্পতিবার রাত 8টার দিকে মিরসরাইয়ের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মাধ্যম সোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরাফাত, আনিস ও রিয়াজ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নাটোরে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। ঝিনাইদহের শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাক্তার গোলাম রহমান। নাটোরের গুরুদাসপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3 দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করেন ইউনো ফাহমিদা আফরোজ। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3 দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। খাগড়াছড়িতে ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। ভোলা বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক রিয়াদ হোসেনের অব্যাহত চাঁদাবাদী ও স্পিডবোট মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভোলা ভেদরিয়া ঘাটের স্পিডবোট মালিক সমিতি। দিনাজপুরের বিরলে জগৎপুর কলেজের উচ্চ মাধ্যমিক সাধারণ ও বিএমটি শাখার 2025 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষার্থীদের এবং সহকারী অধ্যাপক মোশাররফ হোসেনের অবসর হওয়ায় আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মানিকগঞ্জে খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের বার্ষিক মিলাদ, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। কুমিল্লার দাউদকান্দির খাদ্য ব্যবসায়ী ও খাদ্যকর্মীদের নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিবেশন, সংরক্ষণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক রকিবুল হাসান। মেহেরপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ফল মেলা। এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। টাঙ্গাইলের মির্জাপুরে জন্ম মৃত্যু শতভাগ নিশ্চিতকরণে পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিঠা ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলার পূর্বাচলের 12 নম্বর সেক্টরে ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় পিঠা ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গা মেঘনা মহিলা সমবায় সমিতির মিট কর্নারের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আমির হামজা। ফরিদপুরে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের মিথ্যা মামলা ও বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ।
টানা অষ্টম দিনের মতো অব্যাহত রয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডো ও গোয়েন্দা সদর দপ্তরে পাল্টা আঘাত হেনেছে ইরান। এতে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের সেবায় কয়েকটি সামরিক স্থাপনায় উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার সদর দপ্তর ধ্বংস হয়েছে, যেটির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বীরশেবার সোরকো হাসপাতাল। হাসপাতালে হামলার জেরে ইরানের উপর ক্ষেপেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ইরানকে অত্যাচারী শাসক আখ্যা দেন তিনি। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তথ্য অনুযায়ী 7 দিনের হামলায় ইরানে 639 জন নিহত এবং 13 শতাধিক মানুষ আহত হয়েছে। তবে তেহরানের তথ্য মতে এই সংখ্যা 224। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত আনে। ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের সাময়িকভাবে আল হুদাইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। এর আগে ইরানে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত হামলার আগে অন্তত 1 সপ্তাহ অপেক্ষা করার কথা জানান তিনি। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার কথা রয়েছে। ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, জানিয়ে দিচ্ছি সংবাদপত্রের প্রধান শিরোনাম। প্রথমে আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে ইরান নিয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহেই। বাংলাদেশিদের জমা অর্থ 1 বছরে 33 গুণ বেড়েছে, কিছুটা স্বস্তি বাংলাদেশের। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস, সরকারি ছুটির ঘোষণার সিদ্ধান্ত। পরমাণু চুক্তি না করলে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ অস্বাভাবিক হারে বেড়েছে। সমকাল শিরোনাম করেছে পাল্টাপাল্টি হামলার সঙ্গে তৎপর কূটনীতিও। ইশরাক না থামলে সিটি কর্পোরেশনে নির্বাচন। সুইস ব্যাংকে বাংলাদেশের নামে জমা বেড়ে 23 গুণ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সাংগঠনিক বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, ধ্বংসযোগ্য তেল আবিব তেহরানে। জ্বালানি খাতে বিপুল দুর্নীতির পারিবারিক উৎস। এবার যুগান্তর শিরোনাম করেছে ধীরে ধীরে ইরানের বড় হামলা, আন্দোলনের বছরে সুইস ব্যাংকে টাকার পাহাড়। বণিক বার্তা শিরোনাম করেছে বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিকের 1/4 বাংলাদেশের অবস্থান করছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে সমঝোতার চেষ্টা, ইউরোপীয় নেতাদের বার্তা দিলেন পুতিন জিনপিং। এবং দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে ফাউন্ডস লিঙ্কড টু বাংলাদেশ হিট 3-year হাই, 2 weeks ফর ডিপ্লোম্যাসি। ইসি ড্রাফটস স্ট্রাইকার ইলেকটোরাল কোড। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী বছরে শেষ হচ্ছে ফারাক্কা চুক্তির মেয়াদ, নবায়নের পক্ষে বিশেষজ্ঞরা। বিগত দিনের তিক্ততা মাথায় রাখার পরামর্শ।
ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে নিষিদ্ধ হচ্ছে পোস্টার, বিলবোর্ড ব্যবহারের সুযোগ রেখে আচরণবিধির খসড়া চূড়ান্ত। দেশে ফের করোনা সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ, কিটের অভাবে রংপুরে চিকিৎসা সেবা ব্যাহত, দক্ষিণাঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবং বিশ্ব শরণার্থী দিবস আজ, রোহিঙ্গাদের নিয়ে বিপাকে বাংলাদেশ, দফায় দফায় আলোচনা হলেও প্রত্যাবাসন নেই অগ্রগতি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।